Great migration. Great মানে বিশাল দারুণ, আর মাইগ্রেশন মানে স্থান পরিবর্তন। বিশাল স্থান পরিবর্তন বা ব্যাপক স্থান পরিবর্তন। স্থান পরিবর্তন নিয়েই এই প্যাসেজ। আমরা সরাসরি এখন প্রশ্নের দিকে চলে যাব। Questions 14 to 18, 14 থেকে 18, তার মানে 5টা কোয়েশ্চেন, 5 questions. Do the following statements agree with the information given in reading passage 2? In boxes 14 to 18 on your answer sheet, write true if the statement agrees with the information. তথ্যের সাথে যদি প্রশ্নের মিল থাকে, প্রশ্নের তথ্যের সাথে যদি প্যাসেজের মিল থাকে তাহলে আনসার হবে ট্রু। If the statement contradicts the information, যদি প্রশ্নের তথ্যের সাথে প্যাসেজের তথ্যের কন্ট্রাডিকশন হয়, বিপরীত হয়, তবে আনসার হবে ফলস। Not given if there is no information on this, এবং এই ব্যাপারে কোন তথ্য না থাকলে তখন এটার আনসার হবে not given। এই 5টা কোয়েশ্চেন্সকে আমরা বলবো ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেন্স। এই প্রশ্নে যে তথ্য আমরা পাবো সেই তথ্যগুলো প্যাসেজের সাথে যদি মিলে যায় তাহলে সেই প্রশ্নের, সেই নির্দিষ্ট প্রশ্নের উত্তর হবে ট্রু। আর যদি প্রশ্নের তথ্য প্যাসেজের তথ্যের সাথে না মিলে এবং বিপরীত হয় তবে আনসারটা হবে ফলস। প্রশ্নের তথ্য যদি প্যাসেজের তথ্যের সাথে মিলেও না আবার বিপরীত হয় না, বাড়িয়ে বলে বা কিংবা কমিয়ে বলে, তবে সেক্ষেত্রে আমরা এটা আনসার দিব নট গিভেন। ঠিক আছে, আমরা প্র্যাকটিক্যালি দেখি যে কি বলে। তো এই ধরনের প্রশ্ন যখন আমাদের থাকবে, আমাদের প্রথম কাজ হচ্ছে প্রশ্নের তথ্য খুব ভালোভাবে বুঝে নেওয়া। এক্ষেত্রে আমরা সব প্রশ্ন পড়তে পারবো না, শুধু 2টা প্রশ্ন পড়ব। প্রথম প্রশ্ন দেওয়া আছে local girls and migrating Arctic terns behave in the same way when offered food. Girls মানে হচ্ছে গাংচিল, and Arctic terns হচ্ছে এক ধরনের পাখি, শঙ্খচিল জাতীয় পাখি। তো লোকাল গার্লস এন্ড মাইগ্রেটিং আর্কটিক টার্নস, আমরা একটু দেখি পাখিগুলোর ছবি। এই পাখিটাকে আমরা বলছি আর্কটিক টার্নস। এটাও আর্কটিক টার্নসের ছবি। এটা হচ্ছে গার্লস, লোকাল গার্লস। গার্লস মানে গাংচিল। দুইটা পাখি সমুদ্রের আশেপাশে থাকে, এই ধরনের পাখি। আমরা প্যাসেজে ফিরে যাই। লোকাল গার্লস এন্ড মাইগ্রেটিং আর্কটিক টার্নস, তো একটা হচ্ছে স্থানীয় গাংচিল এবং স্থান পরিবর্তনকারী আর্কটিক টার্ন পাখি behave in the same way, একই ধরনের আচরণ দেখায় when offered food, যখন তাদেরকে খাবার দেয়া হয়। অর্থাৎ খাবার দিলে পরে লোকাল গার্লস এবং আর্কটিক টার্নস একই ধরনের আচরণ করে কিনা। যদি তাদের আচরণটা behave in the same way তাহলে আনসার হবে ট্রু। আর যদি তাদের আচরণ একই না হয়, দুইজনের আচরণ দুরকম হয়, তবে সেটা হবে ফলস। সেকেন্ড যে কোয়েশ্চেন 15, কেন বলছে experts definitions of migration tend to vary according to their area of study. ডেফিনিশন মানে সংজ্ঞা, বিশেষজ্ঞদের সংজ্ঞা। স্থানান্তরের ব্যাপারে বিশেষজ্ঞদের সংজ্ঞা tend to vary, সাধারণত নানা রকম হয়ে থাকে, ব্যতিক্রম হয়ে থাকে, একই হয় না। according to their area of study, এখানে দেয়ার বলতে বোঝাচ্ছে ওই যে বিশেষজ্ঞ, এক্সপার্টস। বিশেষজ্ঞ কোন বিষয়ে পড়াশোনা করছে সেটার উপর ভিত্তি করে বিশেষজ্ঞদের মতামতগুলো ব্যতিক্রম হয়ে থাকে, একজনের সংজ্ঞার সাথে আরেকজনের সংজ্ঞা মিলে না। তাহলে এখানেও আমরা একই দেখবো, যদি বিশেষজ্ঞ যারা বিভিন্ন বিষয়ে পড়াশোনা করছেন এরিয়া অফ স্টাডি অনুসারে তাদের যে ডেফিনিশন, সেই ডেফিনিশনগুলো একজনের ডেফিনিশন চেয়ে অন্যজনের ডেফিনিশন যদি ডিফারেন্ট হয় তাহলে সেক্ষেত্রে আমাদের আনসার হবে ট্রু। আর যদি একই হয়ে থাকে তাহলে আনসার হবে ফলস।
তো আমরা দুইটা প্রশ্ন নিয়েছি, আমাদের দেখতে হবে লোকাল গার্লস এবং আর্কটিক টার্নসের বিহেভিয়ার যখন তাদেরকে খাবার দেওয়া হয়, আর এবং ডেফিনিশন দেখতে হবে এক্সপার্টসদের যাদের এরিয়া অফ স্টাডি ডিফারেন্ট। তো দুইটা প্রশ্ন আমরা পড়েছি। তো ট্রু ফলস নট গিভেন এর সাথে আরেক ধরনের প্রশ্ন আমরা একটু দেখবো 19 to 22। এখানে দেওয়া আছে কমপ্লিট ইচ সেন্টেন্স উইথ কারেক্ট এন্ডিং। এটাকে আমরা বলি সেন্টেন্স এন্ডিং ম্যাচিং। এই ধরনের কোয়েশ্চেনের নাম হচ্ছে সেন্টেন্স এন্ডিং ম্যাচিং। সেন্টেন্স এন্ডিং ম্যাচিং অনেকটা এমসিকিউ কোয়েশ্চেনের মতো। সেন্টেন্স এন্ডিং ম্যাচিং এই ধরনের কোয়েশ্চেন যখন তখন আমরা শুধু প্রথম প্রশ্নটাই পড়ব এবং সেই প্রশ্নের তথ্য প্যাসেজ থেকে পাওয়ার পর যে অপশন যেগুলো দেওয়া আছে এ বি সি ডি সেগুলোর সাথে মিলাবো। আগে অপশন পড়ার দরকার নেই। তো আমরা এখান থেকে শুধু একটা প্রশ্ন নিব। প্রশ্নটা বলছে অ্যাকর্ডিং টু ডিঙ্গল মাইগ্রেটরি রুটস আর লাইকলি। তাহলে আমরা ডিঙ্গল একজন ব্যক্তি ডিঙ্গল ওনার যখন ইনফরমেশন আমরা পাবো তখন ওনার ইনফরমেশন থেকে মাইগ্রেটরি রুটস নিয়ে কোনো তথ্য থাকলে সেই তথ্যটা নিয়ে এসে আমরা পরবর্তীতে এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলোর সাথে মিলিয়ে নিব। তাহলে শুধু ডিঙ্গল আপাতত আমাদের মাথায় থাকবে যে দুইটা পাখি লোকাল গার্লস বা আর্কটিক টার্নস আর এক্সপার্টসদের ডেফিনিশন ডিঙ্গল। এবার আমরা প্যাসেজ পড়া শুরু করব। দেখা যাক আমাদের এখান থেকে দুইটা প্রশ্ন প্যাসেজ আমরা পড়া শুরু করি। Animal migration, however it is defined, is far more than just the movement of animals. এখানে কমা টু কমা দুইটা কমার মধ্যে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে যে যেভাবেই সংজ্ঞায়িত করা হোক না কেন যে পশু পাখির স্থান পরিবর্তনটা কেবল পশু পাখির এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া নয়। ইজ ফার মোর দেন মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার চেয়ে বেশি। তার মানে কেবল এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া নয়। সোজা কথা, যেভাবে আপনি সংজ্ঞায়িত করেন না কেন পশু পাখির স্থানান্তর কেবল এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া নয়, এর চেয়ে বেশি কিছু বোঝায়। It can loosely be described as travel that makes the place at irregular intervals, often in annual cycle, that may involve many members of a species and is rewarded after a long journey. Loosely মানে হালকা ভাবে। It can loosely be described হালকা ভাবে হয়তো বর্ণনা করা যেতে পারে যে as travel that makes ভ্রমণ that takes place at regular interval। পশু পাখির যে ভ্রমণ একটা নির্দিষ্ট সময় পর পর সংঘটিত হয়ে থাকে। এবার হাইফেন টু হাইফেন এটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন লং ডেসে পরে অফেন ইন অ্যানুয়াল সাইকেল বলা হচ্ছে। এটা হচ্ছে হালকাভাবে বলতে গেলে এটা হচ্ছে ওই ধরনের ভ্রমণ যেটা একটা নির্দিষ্ট সময় পর পর ঘটতে থাকে, যেটা বছরে একবার প্রায় সময় বছরে একবার ঘটে থাকে। দ্যাট মে ইনভলভ এবং যেই ভ্রমণের সাথে সম্পৃক্ত থাকে মেনি মেম্বার্স অফ এ স্পিসিস একটা জাতির অনেক সদস্য। মানে একটা পাখির জাতি, শুধু একটা পাখি না অনেকগুলো পাখি কিন্তু এই ভ্রমণের সাথে সম্পৃক্ত থাকে। and is rewarded only after a long journey। এবং এটাকে পুরস্কৃত করা হয় কেবল লং জার্নি শেষ হলে পরে। তাহলে এই ট্রাভেল ইজ রিওয়ার্ডেড, এই ভ্রমণটার পুরস্কারটা পাওয়া যায় যখন দীর্ঘ ভ্রমণটা শেষ হয়। তাহলে সোজা কথা, লেখক এখানে যে কথাটা বলতে চাচ্ছে শুরুতেই বলছে যে যেভাবে সংজ্ঞায়িত করা হোক না কেন পশুর স্থানান্তর কেবল এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া নয়। হালকাভাবে বলতে গেলে পশু স্থানান্তর বলতে বোঝায় একটা নির্দিষ্ট সময় পর, বিশেষ করে বছরে একবার, অনেকগুলো পরিবারের অনেকগুলো সদস্য নিয়ে দীর্ঘপথ পাড়ি দেয়া, এবং এরপরে দীর্ঘপথ পাড়ি দেওয়া হলে পরে তাদের পুরস্কারটা মিলে। It suggests inherited instinct। এটা দ্বারা বোঝায় যে এটা হচ্ছে ইনস্টিংক্ট মানে সহজাত, ইনহেরিটেড বংশগতভাবে প্রাপ্ত। তার মানে এই
স্থানান্তরটা সাধারণত বংশগতভাবেই হয়ে থাকে, যে সমস্ত প্রাণী তাদের পূর্বপুরুষরা, যে সমস্ত পাখি বা প্রাণী তাদের পূর্বপুরুষরাও একটা নির্দিষ্ট বছরে একটা নির্দিষ্ট সময়ে স্থান পরিবর্তন করত, এবং সেই সহজাত অনুসারে এখনো এই ধরনের পাখি বা এই ধরনের প্রাণীগুলো স্থান পরিবর্তন করে। The biologist Huff Dingle has identified 5 characteristics that apply in varying degrees and combinations to all migrations. আমাদের একটা প্রশ্ন ছিল ডিঙ্গলের সেই নামটা এখানে এসছে, তো সেটার সাথে আমাদের ছিল রুটের ব্যাপারে। আচ্ছা, এখানে বলছে জীববিজ্ঞানী হাফ ডিঙ্গল হ্যাজ আইডেন্টিফাইড 5 ক্যারেক্টারিস্টিক্স, 5টা বৈশিষ্ট্য চিহ্নিত করেছেন, যেটা প্রযোজ্য, যে 5টা বৈশিষ্ট্য that apply in varying degrees and combinations, বিভিন্ন মাত্রায় এবং বিভিন্ন সমন্বয়ে এটা প্রযোজ্য কার ক্ষেত্রে? টু অল মাইগ্রেশন, সমস্ত স্থান পরিবর্তনের ক্ষেত্রে এই 5টা সূত্র প্রযোজ্য। তাহলে এখানে আমরা ডিঙ্গল সাহেবের 5টা সূত্র আছে, এটা জানতে পারলাম। সূত্রগুলো কি এখন আমরা জানিনি, তবে এটা বিভিন্ন মাত্রা এবং বিভিন্ন সন্নিবেশনের মধ্য দিয়ে সমস্ত মাইগ্রেশনের ক্ষেত্রে এটা প্রযোজ্য বলে আমরা জানতে পেরেছি। তো প্রথমেই বলছে they are prolonged movements that carry animals outside familiar habitats. They tend to be linear. Outside habitats. The habitats এর ওখানে আমরা একটু পজ দিব, এখানে একটা সেমিকোলন হবে যেহেতু। তো 5টার মধ্যে প্রথম যেটা they are প্রলম্বিত মুভমেন্টস, দীর্ঘ একটা স্থান পরিবর্তন, দ্যাট ক্যারি অ্যানিমালস, যেটার কারণে প্রাণীরা চলে যায় আউটসাইড ফ্যামিলিয়ার হ্যাবিটেটস, তাদের নিজস্ব চেনা জানা স্থান বাসস্থান থেকে অনেক দূরে চলে যায়। তাহলে একটা বিষয় জানা গেল যে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মাইগ্রেশনের ক্ষেত্রে, অ্যানিমাল মাইগ্রেশনের ক্ষেত্রে অ্যানিমালরা তাদের চেনা জানা পরিবেশ থেকে অনেক দূরে চলে যায়, দীর্ঘ পথ পাড়ি দেয়। They tend to be linear. এখানে আসলো যে they tend to be linear, তাদের এই স্থান পরিবর্তনটা লিনিয়ার অর্থাৎ সরল রৈখিক গতিতে হয়, নট জিগজ্যাগি অর্থাৎ এলোমেলো ভাবে, হ্যাঁ এলোমেলো পথে হয় না, রৈখিক গতিতেই হয়ে থাকে। তাহলে দুইটা পেলাম, একটা হচ্ছে তারা তাদের এই পথপাড়ি অনেক দূরে, তাদেরকে চেনা জানা পরিবেশ থেকে অনেক দূরে নিয়ে যায়, চেনা জানা বাসস্থান থেকে অনেক দূরে নিয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে এই গতিটা হয় রৈখিক গতিতে। They involve special behaviors. They involve special behaviors concerning preparation. Concerning preparation, প্রস্তুতির জন্য তাদের বিশেষ আচার আচরণ পরিলক্ষিত হয়, বিশেষ ধরনের আচার আচরণ পরিলক্ষিত হয়। উদাহরণ ব্র্যাকেটের মধ্যে বলছে such as overfeeding and arrival. এর মধ্যে একটা হচ্ছে কি, তারা ওভারফিডিং, প্রয়োজনের তুলনায় বেশি খেয়ে ফেলে এবং আসা শুরু করে। তাহলে আমরা দেখলাম একটা হচ্ছে তারা চেনা জানা পরিবেশ থেকে দূরে চলে যায়, দ্বিতীয়টা হচ্ছে তাদের এই পথের গতিটা রৈখিক গতি হয়, তৃতীয় হচ্ছে তাদের বিশেষ ধরনের আচার আচরণের পরিবর্তন দেখা যায়, যেমন তারা একটু বেশি খাবার খেয়ে নেয়। Third, fourth, they demand special allocations of energy. They demand special allocations of energy. তাদের এই শক্তির বিশেষভাবে বন্টন করা হয়। And one more, 5 number, migrating animals maintain an intense attentiveness to greater mission. Migrating animals, এই স্থান পরিবর্তনকারী প্রাণীগুলো বজায় রাখে an intense attentiveness, তীব্র মনোযোগ, তীব্রভাবে খেয়াল রাখে to the greater mission, তাদের বিশাল মিশনের দিকে কড়া নজর রাখে, which keeps them undistracted, যেটার কারণে তারা সম্পূর্ণ undistracted থাকে by temptations and undeterred by challenges that would turn other animals aside. তাদের এই বিশাল মিশনের জন্য, তাদের এই বিশাল মিশনের প্রতি তাদের অতিরিক্ত খেয়াল থাকে, যে কারণে তারা আনডিস্ট্রাক্ট থাকে,
কোনো অন্য কোনো প্রলোভন তাদেরকে তাদের মনোযোগকে সরিয়ে নিতে পারে না, অ্যান্ড আনডিটার্ড, এবং তাদেরকে কেউ প্রতিহত করতে পারে না বাই চ্যালেঞ্জেস। কোনো অসুবিধার কারণ, চ্যালেঞ্জেস, কোনো প্রতিবন্ধকতার কারণে তারা প্রতিহত হয় না। হ্যাঁ, যে that would turn other animals aside, যে প্রতিবন্ধকতা অন্যান্য প্রাণীদেরকে হয়তো সরিয়ে ফেলতো। তাহলে তারা তাদের গ্রেটার মিশনের দিকে অতিরিক্ত লক্ষ্য রাখে, যে কারণে কোনো ধরনের প্রলোভন তাদেরকে তাদের দৃষ্টিকে সরিয়ে ফেলতে পারে না, এবং কোনো ধরনের বাধা বিপত্তি তাদের পথচলাকে থামিয়ে রাখতে পারে না। তো এখানে আমরা কোনো প্রশ্নের উত্তর পাইনি। আমরা এখানে 5টা বৈশিষ্ট্য পেয়েছি, তবে 5টা বৈশিষ্ট্য হয়তো পরবর্তী কোনো প্রশ্ন আমাদের কাজে আসতে পারে, আমরা এই জিনিসটি খেয়াল রাখবো। এবার সেকেন্ড প্যারাগ্রাফে আমরা চলে যাই। An Arctic tern, ওই যে পাখি, গাংচিলের মতো একটা পাখি, on its 20,000 kilometer flight from the extreme south of South America to the Arctic Circle, দক্ষিণ আমেরিকার একদম চূড়ান্ত মানে চরম দক্ষিণ স্থান থেকে 20,000 কিলোমিটারের ভ্রমণ, যেটা তাদেরকে নিয়ে যাবে আর্কটিক সার্কেলে, সেই ধরনের একটা আর্কটিক টার্ন will take no notice of a nice smelly herring. will take no notice of, এই পাখি, টার্ন পাখি কখনোই লক্ষ্য করবে না a smelly herring offered from a bird watcher's boat along the way, তাদের চলার পথে বার্ড ওয়াচার্স বোট, পাখি পর্যবেক্ষণকারীর নৌকা থেকে ছুড়ে দেওয়া গন্ধযুক্ত হেরিং মাছ তাদের দৃষ্টিকে কখনো সরাতে পারবে না। will take no notice of, অর্থাৎ কোনো পাত্তাই দিবে না। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে আসলে টার্ন পাখি তার চলার পথে যদি কোনো বার্ড ওয়াচারের বোট থেকে তাদেরকে খাবার দেয়া হয়, হেরিং মাছের খাবার দেয়া হয়, তবে তারা সেদিকে কোনো পাত্তাই দিবে না। আমরা একটু এক নজর দেখে নিই হেরিং মাছটা কি। হেরিং হচ্ছে একটা মাছের নাম, এটাই হচ্ছে আর্কটিক হেরিং, আর্কটিক হেরিং মাছ। While local girls will dive voraciously for such handouts, the tern flies on. এখানেই বলা হচ্ছে যদিও স্থানীয় গাংচিল গুলো একদম পেটুকে will dive, ডুব দিবে, লাফ দিবে, voraciously, পেটুকের মতো, for such handouts, এই ধরনের বিলি করা খাবারের জন্য। যদিও স্থানীয় গাংচিলগুলো এই ধরনের খাবার খাওয়ার জন্য পেটুকের মতো লাফ দিবে, তবুও টার্ন পাখি কিন্তু এই টার্ন পাখি উড়ে চলে যাবে, এদিকে খেয়ালই করবে না। তাহলে আমরা এখানে এই প্রশ্নের উত্তর সাথে মিলে গেছে। লোকাল গার্লস এন্ড মাইগ্রেটিং আর্কটিক টার্নস বিহেভ ইন দ্য সেম ওয়ে when offered food. তাহলে তাদেরকে যেহেতু স্মেলি হেরিং অফার করা হয়েছে, তার মানে ফুড অফার করা হয়েছে। এক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি আমরা, টার্ন পাখি সে কোনো নোটিসই, কোনো পাত্তাই দেয় না, সোজা চলে যায় তার গ্রেটার মিশনের জন্য। অন্যদিকে লোকাল গার্লস গুলো পেটুকের মতো এগুলো খাওয়ার জন্য ডুব দেয়, লাফ দেয়। তাহলে এই প্রশ্নটা মিলল না, বরং বিপরীত হয়ে গেল। সুতরাং আমাদের 14 নাম্বার কোয়েশ্চেনের আনসার হবে ফলস। একটা প্রশ্ন যেহেতু আমরা পেয়ে গেছি, তো আমরা আরেকটা প্রশ্ন পড়ে নিব। Very few experts agree that the movement of aphids can be considered migration. খুব কম সংখ্যক বিশেষজ্ঞরা এই ব্যাপারে একমত যে অ্যাফিডস এর মুভমেন্টকে মাইগ্রেশন বলা যাবে। অর্থাৎ অ্যাফিডস এর মুভমেন্ট যে মাইগ্রেশন, এই ব্যাপারে খুব কম বিশেষজ্ঞ একমত। অর্থাৎ অন্যভাবে আমরা বলতে পারি যে বেশিরভাগ বিশারদরা, বিশেষজ্ঞরা
মনে করেন যে এফিডস এর মুভমেন্টটা মাইগ্রেশন নয়, তাহলে এফিডস বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এফিডস যেহেতু আমরা এইদিকে একটা প্রশ্ন পেয়ে গেছি, আমরা পরবর্তীতে ডিঙ্গলের যেহেতু 5টা ওয়ে পেয়েছি, ডিঙ্গলের সাথে মিলাবো। আর্কটিক ডিঙ্গল মাইগ্রেটরি রুটস আর লাইকলি টু, যে তাদের এই যে মাইগ্রেশনের যে পথ সেটা কিরকম হওয়া দরকার বা কিরকম হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা তাদের যে বৈশিষ্ট্যগুলো বলেছে এর মধ্যে আমরা 5টা বৈশিষ্ট্য পেয়েছিলাম। একটা হচ্ছে বৈশিষ্ট্যগুলো আমরা একটু আরেক নজর দেখে নিই। 5টা বৈশিষ্ট্য। প্রথম যে বৈশিষ্ট্য বলেছিল সেটা হচ্ছে they are prolonged movements that carry animals outside their familiar habitats. Second, they tend to be linear, not zigzaggy. তাদের এই পথ সবসময় সরল রৈখিক গতিতে হয়, কখনো আঁকা বাঁকা হয় না। তাহলে রুটস সম্পর্কে আমরা জানলাম যে রুটসটা হচ্ছে লিনিয়ার, নট জিগজ্যাগি। তাহলে এবার আমরা অপশনগুলোর সাথে মিলিয়ে দেখবো, যেহেতু আমরা এই প্রশ্নের তথ্যটা প্যাসেজ থেকে পেয়েছি, যেটা লিনিয়ার, এটা জিগজ্যাগি নয়। তাহলে আমরা অপশনগুলো এক নজর দেখি। প্রথমে দেওয়া আছে discouraged by difficulties, এটা হবে না। travel on open land where they can look for predators, হবে না। এটাও হবে না। be repeated daily, হবে না। ignore distractions, হবে না। be governed by the availability of water, এটাও হবে না। যেহেতু আমাদের এখানে তাদের চলার পথটা রৈখিক গতির হয়ে থাকে, সেটাই আমাদের দরকার। এখানে দেওয়া আছে follow a straight line, তার মানে আমাদের 14 নম্বর কোয়েশ্চেনের আনসার হবে স্ট্রেট লাইন। লিনিয়ার মানে স্ট্রেট লাইন, নট জিগজ্যাগি। তাহলে কোয়েশ্চেন নাম্বার, আমরা একই সাথে দুটো প্রশ্ন আনসার পেয়ে গেছি, একটা প্যাসেজ। হ্যাঁ, অ্যাকর্ডিং টু ডিঙ্গল 19 নম্বর কোয়েশ্চেনের আমাদের তাহলে আনসার হবে জি। এখান থেকে আমরা আরেকটা প্রশ্ন পড়ে নিই, টু প্রিপেয়ার ফর মাইগ্রেশন অ্যানিমালস আর লাইকলি টু। তো এটাও আমরা পেয়ে গেছি, দে আর প্রলং দে মানে মাইগ্রেশন প্রলং মুভমেন্ট that carry animals outside familiar habitats. They tend to be linear. They involve special behaviors concerning preparation such as overfeeding. তাহলে during এখানে to prepare for migration animals are likely to, তারা কি করতে পারে to prepare for migration, আর এখানে আমাদের দেওয়া আছে যে concerning preparation such as overfeeding, তারা একটু বেশি খেয়ে নেই। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 20 এর আনসার আমরা বুঝতে পেরেছি যে অতিরিক্ত খেয়ে ফেলে। তাহলে অপশনটা আমরা একটু দেখি কোনটার সাথে মিলে। be discouraged by difficulties, এটা হবে না। travel on open land where they can look out for predators, এটা হবে না। eat more than they need for immediate purposes, তারা প্রয়োজনের তুলনায় বেশি খেয়ে নেয় such as overfeeding, এখানে দেওয়া আছে preparation such as overfeeding, তার মানে সি আমরা বুঝতে পারলাম। তাহলে 20 নম্বর কোয়েশ্চেনের আনসার হবে সি। কোয়েশ্চেন নাম্বার 20, তাহলে কোয়েশ্চেন নাম্বার 19 এর আনসার হচ্ছে জি, কোয়েশ্চেন নাম্বার 20 এর আনসার হচ্ছে সি। During migration, animals are unlikely to. During migration, animals are unlikely to. এটাও এখানে দেওয়া আছে they are prolonged movements, special allocations of energy, and one more, migrating animals maintain an intense attentiveness to the greater mission, which keeps them undistracted by temptations and undeterred by challenges that would turn other animals aside. যে সবচেয়ে বড় জিনিস যেটা তারা হচ্ছে তাদের গ্রেটার মিশনের দিকে খুব বেশি নজর দিয়ে থাকে, ফলে কোনো ধরনের প্রলোভন তাদেরকে অন্যমনস্ক করতে পারে না এবং কোনো ধরনের ঝড়ঝাপটা তাদের চলার পথকে প্রতিহত করতে পারে না। এই তথ্য নিয়ে আমরা যদি অপশনের সাথে মিলাই তাহলে আমরা অপশন দেখতে পাই be discouraged by difficulties, তাহলে ডিফিকাল্টিস মানে প্রতিবন্ধকতা, এই কথাটা এখানে বলেছে যে which keeps them undistracted by temptations and undeterred by challenges. The challenges কথাটাকে এখানে ঘুরিয়ে বলা হয়েছে difficulties are undeterred
হ্যাঁ, বি ডিসকারেজড, আনলাইকলি। আর এখানে যে আন কথাটা দেওয়া আছে এটা কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে, কোয়েশ্চেনে অন্যভাবে বলে দেওয়া আছে। কোয়েশ্চেনটা যদি আমরা একটু পড়ি, কোয়েশ্চেনে দেওয়া আছে 21 ডিউরিং অ্যানিমালস আর আনলাইকলি টু, তাহলে আনলাইকলি টু বি ডিসকারেজড, likely to be not discouraged। সুতরাং আমরা এটা কনফার্ম হতে পারলাম যে আমাদের কোয়েশ্চেন নাম্বার 21 এর আনসার হবে এ, undeterred by challenges। এরপর হচ্ছে আর্কটিক টার্নস ইলাস্ট্রেট মাইগ্রেটিং অ্যানিমালস এবিলিটি। আর্কটিক টার্নস দ্বারা আমরা বুঝতে পারি মাইগ্রেটিং অ্যানিমালস এর কি যোগ্যতা আছে। আমরা এখানে এ পর্যন্ত 5টা বৈশিষ্ট্য পেয়েছি এবং আর্কটিক টার্ন সম্পর্কে পেয়েছি যে তারা 20,000 কিলোমিটার ফ্লাইট পথ পাড়ি দেয় একদম দক্ষিণ আমেরিকার অত্যন্ত দক্ষিণ থেকে একটা নির্দিষ্ট জায়গা, সেটা হচ্ছে কি আর্কটিক সার্কেল। এবং এদের ক্ষেত্রে প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে টেক নো নোটিস অফ স্মেলি হেরিং অফার্ড ফ্রম বার্ড ওয়াচার্স বোথ অ্যালং দ্য ওয়ে। তারা কোনো ধরনের খাবারের দিকে নজর দেয় না। যেখানে গাংচিল, স্থানীয় গাংচিল গুলো খাবারের জন্য পেটুকের মতো লাভ দেয়, সেখানে এরা কোনো খাবারের দিকে কোনো বার্তাও দেয় না। তাহলে আমরা বুঝতে পারছি যে তাদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা হয়ে গেছে, এটা হবে না। বি ডিসকারেজ ট্রাভেল অন ওপেন ল্যান্ড, এটা হবে না, এটা আমরা এটা ধরনের কোনো তথ্য পাইনি। ইট মোর দেন দে, এটা হয়ে গেছে। বি প্রিপেয়ার্ড ডেইলি, নট, এটা হবে না। ইগনোর ডিস্ট্রাকশনস, এটাই, তাদেরকে যতই খাবার দেওয়া হোক না কেন তারা এটা পাত্তাই দিবে না। তাহলে আমরা বুঝতে পারছি কোয়েশ্চেন নাম্বার 22 এর আনসার হবে ই। একসাথে একটা প্যারা থেকে আমরা দেখতে পেলাম আসলে সেন্টেন্স এন্ডিং ম্যাচিং সবগুলোই আনসার হয়ে গেছে। সবগুলো সেন্টেন্স এন্ডিং ম্যাচিং এর আনসার এখানে আমরা পেয়ে গেছি। তাহলে আমরা আনসার গুলো একটু দেখি। যে প্রথম কোয়েশ্চেনের আনসারটা ছিল জি, পরের কোয়েশ্চেনের আনসারটা ছিল সি, এর পরের আনসারটা হচ্ছে এ, এবং সবশেষে 22 এর আনসার হচ্ছে ই। তো মজার ব্যাপার, আমরা সেন্টেন্স এন্ডিং ম্যাচিং কোয়েশ্চেনস গুলো সবগুলোই আনসার করে ফেলেছি। এখন আমাদের বাকি রয়েছে ট্রু ফলস নট গিভেন এর কিছু প্রশ্ন। যেহেতু আমাদের এক ধরনের প্রশ্ন শেষ হয়ে গেছে, আমরা বাকি ধরনের প্রশ্ন দেখে নিই একটু যে প্রশ্নটা কিরকম। কোয়েশ্চেন 23 to 26, তার মানে আমাদের এখানে 4টা প্রশ্ন। কমপ্লিট দ্য সামারি বিলো। সামারি, চুজ ওয়ান ওয়ার্ড অনলি, এক শব্দের বেশি লেখা যাবে না আনসার গুলো বের করার জন্য। The migration of pronghorns. The migration of pronghorns. Pronghorns যখন আসবে তখনই আমরা দেখব pronghorns rely on their eyesight and something to avoid predators. Pronghorns এর ব্যাপারটা আমরা পরে দেখি। আমরা true false not given টা আরেকবার দেখে নেই। তো pronghorns নিয়ে যখন তথ্য আসবে তখনই আমরা প্রশ্নের দিকে আসব। এখন আমাদের সময় নষ্ট করার মতো সময় হাতে নেই। তো true false not given অলরেডি আমরা একটা প্রশ্ন পেয়ে গেছি, আর 2টা প্রশ্ন মাথায় অলরেডি আছে। একটা হচ্ছে ডেফিনিশন সাবজেক্ট অনুসারে চেঞ্জ হয় কিনা, ডিফারেন্ট হয় কিনা, আর একটা হচ্ছে অ্যাফিডস এর মুভমেন্টের ব্যাপারে তাদের কার কি অভিমত, বিশেষজ্ঞরা কি মনে করেন। যতটুকু আমরা পড়েছি এর পরেই আসি। তারা উঠতে থাকবে ওয়াই, কেন? The Arctic tern resists distractions because it is driven at the moment by an instinctive sense of something we humans find admirable, larger purpose. The Arctic tern resists distraction. তাদের সামনে যত কিছু ডিস্ট্রাকশন আসুক না কেন, যত প্রলোভন আসুক না কেন, এগুলো সবগুলো তারা উপেক্ষা করে। কারণ এই পাখিটা পরিচালিত হয় at the moment, ওই সময় তাদের মাইগ্রেশনের সময় তারা এমন একটা চালিকা শক্তি তাদেরকে পরিচালনা করে by an instinctive sense, যেটা হচ্ছে তাদের একটা সহজাত বোধ of something, এমন একটা জিনিস we humans find admirable, এবং তাদের এই ধরনের অনুভূতিটাকে আমরা খুব বেশি প্রশংসা করি। সেটা হচ্ছে লার্জার পারপাস।
অর্থাৎ বৃহৎ স্বার্থের দিকে নজর দেয়া। তো বৃহৎ স্বার্থের দিকে নজর দিতে গিয়ে ক্ষুদ্র স্বার্থগুলো তারা ত্যাগ করে যায়। In other words, it is determined to reach its destination. তাদের বৃহৎ স্বার্থটা হচ্ছে, তাদের প্রধান লক্ষ্য হচ্ছে তাদের গন্তব্যস্থলে পৌঁছানো। তারা সংকল্পবদ্ধ, ইট ইজ ডিটারমিন্ড, এই পাখিটা সংকল্পবদ্ধ গন্তব্যস্থলে পৌঁছার। The bird senses that it can eat, rest and mate later. তাদের এই অনুভূতি আছে যে তারা যদি একবার গন্তব্যস্থলে পৌঁছে যায় তাহলে আরামে তারা খেতে পারবে, বিশ্রাম নিতে পারবে এবং অন্য পাখির সাথে মিলিত হতে পারবে। Right now it is totally focused on the journey. তাদের এখন সম্পূর্ণ মনোযোগ হচ্ছে তো ভ্রমণের দিকে। Its undivided intent is arrival. তাদের অখণ্ড মনোযোগ হচ্ছে, অখণ্ড ইচ্ছা হচ্ছে তারা কিভাবে এসে পৌঁছবে। তো এখানে আমরা এ ব্যাপারে এফিডস ব্যাপারে কোন তথ্য পাইনি এবং এক্সপার্টস এর ডেফিনিশন নিয়েও কোন তথ্য পাইনি। নেক্সট প্যারায় আমরা দেখি, reaching some gravelly coastline in the Arctic, upon which other Arctic terns have converged, will serve its larger purpose as shaped by evolution. Reaching some gravelly coastline, উপকূল এলাকা, গ্রাভেলি মানে নুড়ি পাথরে, নুড়ি পাথরে ঢাকা কিছু উপকূল এলাকা আর্কটিকের, যেখানে upon which other Arctic terns, অন্যান্য আর্কটিক পাখিগুলো, টার্ন পাখিগুলো have converged, এসে মিলিত হয়েছে। তাহলে অন্যান্য আর্কটিক পাখি যেখানে এসে মিলিত হয়েছে ওই ধরনের নুড়ি পাথরের ঢাকা কোস্টলাইনে এসে পৌঁছাতে পারলেই তাদের will serve its large purpose, তাদের আসল স্বার্থ উদ্ধার হবে, তাদের আসল উদ্দেশ্য মিটবে, as said by evolution. তাদের এই আসল উদ্দেশ্য কি? Finding a place, a time and a set of circumstances in which it can successfully hatch and rear offspring. তাহলে একটা নতুন জায়গা বের করা, নতুন সময় পাওয়া, নতুন পরিস্থিতি, যে পরিস্থিতিতে যে সময়ে তারা তার সফলভাবে তাদের বাচ্চাগুলোকে তা দিতে পারবে, তাদের ডিমগুলোকে তা দিতে পারবে এবং বাচ্চাগুলোকে লালন পালন করতে পারবে। তো এখানেও আমাদের মতবাদের বিষয়টি আসেনি। পরবর্তী প্যারায় আমরা আসি, বাট মাইগ্রেশন ইজ এ কমপ্লেক্স ইস্যু। মাইগ্রেশন আসলে একটা জটিল বিষয়, and biologists define it differently. এবং জীববিজ্ঞানীরা এটাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেন, ডিপেন্ডিং ইন পার্ট what sorts of animals they study. ডিপেন্ডিং ইন পার্ট অংশত এটার উপর এটা নির্ভর করছে what sort of animals they study, কোন ধরনের প্রাণীকে নিয়ে তারা গবেষণা করে। অর্থাৎ কোন ধরনের প্রাণীকে নিয়ে জীববিজ্ঞানীরা গবেষণা করে তার উপর ভিত্তি করে জীববিজ্ঞানীদের এই সংজ্ঞাটা ডিফারেন্ট। আর আমাদের এখানে দেওয়া আছে এক্সপার্টস ডেফিনিশন অফ মাইগ্রেশন টেন্ড টু ভ্যারি অ্যাকর্ডিং টু देयर এরিয়া অফ স্টাডি। এরিয়া অফ স্টাডি মানে কোন ধরনের প্রাণীকে নিয়ে তারা গবেষণা করছে। তাহলে এই তথ্যের সাথে প্যাসেজের তথ্য মিলে গেছে, তাহলে আমাদের এই প্রশ্নের আনসার হবে ট্রু। তো যেহেতু আমরা দুইটা প্রশ্ন আনসার পেয়ে গেছি, এখন আমরা আরেকটা প্রশ্ন পড়ে নিব। আমরা 14, 15 পেয়ে গেছি, 16 কোয়েশ্চেনটা আমরা আগে পড়েছিলাম এবং পরবর্তী 17 কোয়েশ্চেনটা একটু পড়ে নিই। কোয়েশ্চেন নাম্বার 17, Aphids' journeys are affected by changes in the light that they perceive. অ্যাফিডস মানে পোকামাকড়, এই অ্যাফিডসদের ভ্রমণটা বাধাপ্রাপ্ত হয় বা প্রভাবান্বিত হয় বা চেঞ্জেস ইন দ্য লাইট, আলোর পরিবর্তনের কারণে, দ্যাট দে পারসিভ, তারা যে আলো দেখতে পায় সেই আলোর পরিবর্তনের কারণে তাদের মুভমেন্ট, তাদের ভ্রমণ বদলায়।
তো দুইটা প্রশ্ন, একটা হচ্ছে অ্যাফিডসের এই জার্নিটাকে আমরা কি মাইগ্রেশন বলতে পারবো নাকি পারবো না, আর এদিকে হচ্ছে আলোর পরিবর্তনের সাথে সাথে তাদের জার্নিটা প্রভাবিত হয় কিনা। তো দুইটা প্রশ্ন আমরা পড়লাম, ঠিক আছে আমরা পড়া শুরু করি পরবর্তী প্যাসেজে। Joe Barger of the University of Montana, who works on the American pronghorn নিয়ে কথা বলছে, and other large terrestrial mammals, prefers what he calls a simple practical definition suited to his beasts. তো প্রংহর্ন নিয়ে যেটা বলছে, আমরা প্রংহর্নের দিকে যাব। তো এখানে দেওয়া আছে who works on the American pronghorn, তাহলে এই বিশেষজ্ঞ কাজ করেন আমেরিকান প্রংহর্ন নিয়ে। প্রংহর্ন হচ্ছে হরিণের মতো একটা প্রাণী। আমরা একটা ছবিটা দেখি প্রংহর্নের। এই হচ্ছে প্রংহর্নের ছবি। প্রংহর্ন হরিণের মতো দেখতে। তাহলে যিনি গবেষণা করেন আমেরিকার প্রংহর্ন নিয়ে, এক ধরনের হরিণ নিয়ে, and other large terrestrial mammals. terrestrial মানে হচ্ছে স্থলজ, স্থলে ডাঙ্গায় বসবাস করে এই ধরনের স্তন্যপায়ী প্রাণী। তাহলে জো বার্গার হচ্ছে ইউনিভার্সিটি অফ মন্টানার একজন সায়েন্টিস্ট, একজন বিশেষজ্ঞ যিনি প্রংহর্ন এবং অন্যান্য ডাঙ্গায় বাস করে এই ধরনের স্তন্যপায়ী প্রাণী নিয়ে গবেষণা করেন। এটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। এই বিজ্ঞানী, এই বিশেষজ্ঞ প্রেফার্স what he calls a simple practical definition. তার যে মতবাদ বা সংজ্ঞা সেটা হচ্ছে সিম্পল এবং বাস্তবধর্মী, and suited to his beasts, এবং তার গবেষণালব্ধ সে যে প্রাণীগুলোকে নিয়ে গবেষণা করে সেগুলোর সাথে মিলে যায়। suited to মানে মানানসই, beasts মানে প্রাণী, তার প্রাণীগুলোর সাথে, তার পশু পাখিগুলোর সাথে মিলে যায়। তো তার এই মতবাদটা এখনো বলেনি, কোলনে পড়ে আসছে, মুভমেন্টস ফ্রম আ সিজনাল হোম area away to another home area and back again. তাহলে এই বিশেষজ্ঞের মতবাদটা হচ্ছে বা সংজ্ঞাটা হচ্ছে, এটা হচ্ছে স্থান পরিবর্তন, মুভমেন্টস ফ্রম আ সিজনাল হোম, একটা সিজনাল এলাকা, হোম এরিয়া, away to another home area, এবং ওইখান থেকে স্থান পরিবর্তন করে সে একটা নির্দিষ্ট ঋতুতে চলে যায় আরেকটা স্থানে, আরেকটা বসবাসের জায়গায়, and back again, এবং সেখান থেকে আবার আগের জায়গায় ফিরে আসে। তাহলে এই বিশেষজ্ঞের মতে মাইগ্রেশন দ্বারা বোঝাচ্ছে যে একটা নির্দিষ্ট বসবাসের স্থান থেকে একটা নির্দিষ্ট ঋতুতে অন্য একটা বসবাসের স্থানে চলে যাওয়া এবং সেখান থেকে আবার ফিরে আসা। এটাই হচ্ছে জো বার্গারের সংজ্ঞা মাইগ্রেশন। Generally, the reason for such seasonal back and forth movement, এই ধরনের একটা নির্দিষ্ট ঋতুতে চলে যাওয়া আবার ফিরে আসা, এই ধরনের পরিবর্তন, is to seek resources, এর উদ্দেশ্য হচ্ছে খাদ্য খোঁজা, that aren't available within a single area year round, একটা নির্দিষ্ট এলাকায় যে খাবারগুলো, যে রিসোর্সেস গুলো সারা বছর পাওয়া যায় না, সেই ধরনের রিসোর্স গুলো খোঁজার উদ্দেশ্যে একটা নির্দিষ্ট ঋতুতে তারা একটা জায়গা থেকে আরেক জায়গায় ফিরে যায় এবং আবার পূর্বের জায়গায় ফিরে আসে। তাহলে সোজা কথা,
মিস্টার বার্গার যে কথাটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে একটা নির্দিষ্ট স্থানে একটা প্রাণী গোষ্ঠী যখন সারা বছর ধরে একই ধরনের রিসোর্স গুলো পায় না, একটা নির্দিষ্ট ঋতুতে যখন এই রিসোর্সের অভাব ঘটে তখন সেই রিসোর্সের সন্ধানে তারা আরেকটা ভিন্ন হোম এরিয়াতে চলে যায় এবং আবার যখন সময় পাল্টে যায় তখন আগের রিসোর্স আগের স্থানে চলে আসে। বাট এর পরবর্তী দেখি, বাট ডেইলি ভার্টিক্যাল মুভমেন্টস বাই, এটা জু হবে, বাই জু প্ল্যাঙ্কটন ইন দি ওশান। জু প্ল্যাঙ্কটন মানে এক ধরনের কীট পতঙ্গ, ভার্টিক্যাল মুভমেন্টস লম্বালম্বি উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, but daily vertical movements by zooplankton in the ocean, upward by night to seek food, downward by day to escape predators, can also be considered migration. এবার বলছে জু প্ল্যাঙ্কটন সমুদ্রের মধ্যে যে কীটপতঙ্গগুলো থাকে যেগুলো রাতে উপরের দিকে যায় খাবারের খোঁজে, and downward by day to escape predators, এবং প্রিডেটরস এর হাত থেকে বাঁচার জন্য দিনের বেলা তারা নিচের দিকে চলে যায়, খাবারের খোঁজে উপরের দিকে যায় একবার, আবার প্রিডেটর থেকে বাঁচার জন্য নিচের দিকে যায় রাত্রে। এই পরিবর্তনটাকেও বলা হচ্ছে মাইগ্রেশন। So can the movement of aphids when having depleted the young leaves on one food plant, their offspring then fly onward to a different host plant, with no one aphid ever returning to where it started. এরপর একটা পরবর্তীতে যে জিনিসটা বললো, প্রশ্ন, but daily movements by zooplankton in the ocean, এই ইনফরমেশনটা টেক্সট ইনফরমেশন can also be considered migration, এটাকে মাইগ্রেশন বলা যেতে পারে। এরপর so can, ঠিক একইভাবে so can the movement of aphids, তার মানে the movement of aphids can also be called migration. So can the movements of aphids, movements কিরকম, when having depleted the young leaves of one food plant, একটা খাদ্যশস্যের গাছ থেকে একটা সজীব পাতা খেয়ে শেষ করার পর তাদের অফস্প্রিং বা বাচ্চা কাচ্চারা যখন fly onward to a different host plant, আরেকটা ভিন্ন গাছের পাতায় চলে যায়, with no one aphid ever returning to where it started, এবং এই এফিড কখনো কিন্তু আগের জায়গায় ফিরে আসে না। তো এখানে দুই ধরনের সঙ্গে আসলো। একজন হচ্ছে জো বার্গার, যিনি বললেন যে একটা নির্দিষ্ট সময়ে প্রাণীগুলো নির্দিষ্ট পরিবেশ থেকে চলে যায় ভিন্ন একটা পরিবেশে এবং আবার আগের পরিবেশে ফিরে আসে, এটাকে বলছেন মাইগ্রেশন। আবার এদিকে আরেকটা আসলো ডেইলি ভার্টিক্যাল মুভমেন্টস বাই জুপ্ল্যাঙ্কটন, সমুদ্রের মধ্যে যে সমস্ত কীটপতঙ্গগুলো আছে সেগুলো যখন যখন দিনের বেলা রাতের বেলা খাদ্যের খোঁজে উপরের দিকে যায় এবং রাতের বেলা দিনের বেলা, এখানে দেওয়া আছে আরেকবার বলছি, downward by day to escape, upward by night to seek food। এই জুপ্ল্যাঙ্কটন গুলো, এই কীটপতঙ্গগুলো দিনের বেলা রাতের বেলা খাবারের খোঁজে উপরের দিকে যায় আর দিনের বেলা প্রিডেটরস থেকে রক্ষা পাওয়ার জন্য ওদের শিকারী প্রাণীদের হাত থেকে বাঁচার জন্য দিনের বেলা তারা নিচের দিকে চলে যায়। এটাকেও, এই ধরনের স্থান পরিবর্তনটাকেও বলা যেতে পারে মাইগ্রেশন। তো আমরা মাইগ্রেশন, এফিডস এর মাইগ্রেশন সম্পর্কে আমরা জানলাম যে একটা প্রাণী, একটা কীটপতঙ্গ একটা কচি গাছের পাতা খেয়ে শেষ করে
যখন আরেকটা গাছে চলে যায় এবং আর কখনো পূর্বের গাছে ফিরে আসে না। হ্যাঁ, যেটা হচ্ছে জো বার্গারের অ্যানিমালস গুলো করে তার বিপরীত। তো ওইটাকেও বলা হচ্ছে মাইগ্রেশন। এরপর আমরা একটু দেখি, ডিঙ্গেল ইজ এন এভলিউশনারি বায়োলজিস্ট হু স্টাডিজ ইনসেক্টস। ডিঙ্গেল হচ্ছেন একজন বিবর্তনকারী বা জীববিজ্ঞানী যিনি কীটপতঙ্গ নিয়ে গবেষণা করেন। His definition is more intricate than Barger's. বার্গারের তুলনায় তার সংজ্ঞাটা আরো জটিল। Citing those 5 features that distinguish migration from other forms of movement. Citing those 5 features, যে এই ডিঙ্গল সাহেব 5টা বৈশিষ্ট্য উল্লেখ করেন যে কারণে দ্যাট ডিস্টিংগুইশ মাইগ্রেশন ফ্রম আদার ফর্মস অফ মুভমেন্ট, যেটার কারণে একটা মাইগ্রেশন অন্যান্য এই 5টা বৈশিষ্ট্য থাকার কারণে যে কোনো মাইগ্রেশন অন্য যে কোনো ধরনের মুভমেন্ট থেকে ভিন্ন। They allow for the fact that, for example, aphids will become sensitive to blue light from the sky when it's time for takeoff on their big journey, and sensitive to yellow light when it's appropriate to land. লাইটের বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে। এখন আমরা লাইটের আলোর বিষয়টাতে চলে এসেছি, কিন্তু আমাদের 16 নাম্বার, very few experts agree that the movement of aphids can be considered migration. কতজন এটা মানে কতজন এটা মানে না এই বিষয়ে কোনো তথ্য আমরা পাইনি। ভেরি ফিউ এক্সপার্টস, খুব কম সংখ্যক বিশেষজ্ঞ এফিডস এর এই মুভমেন্টকে মাইগ্রেশন হিসেবে বিবেচনা করেন। তো কতজন করেন কতজন করেন না, যারা করেন তাদের সংখ্যা কম নাকি যারা করেন না তাদের সংখ্যা কম, এই ধরনের কোনো স্পেসিফিক ইনফরমেশন আমরা পাইনি। সুতরাং এটাকে আমরা ট্রুও বলতে পারি না, ফলসও বলতে পারি না। এটা আনসার হবে নট গিভেন। তাহলে এফিডস এর জার্নির ব্যাপারটা আসবে এখন। লাইটের বিষয়টা আমরা একটু ভালো করে প্রশ্নটা একটু ভালো করে পড়ি। Aphids journeys are affected by changes. এই এফিডস এর ভ্রমণটা প্রভাবান্বিত হয় পরিবর্তনের কারণে, ইন দ্য লাইট, আলোর পরিবর্তনের কারণে, দ্যাট দে পারসিভ, যেটা তাদের চোখে পড়ে। হ্যাঁ, এফিডস যেই আলো দেখে সে আলোর পরিবর্তনের কারণে তাদের ভ্রমণের প্রভাবান্বিত হয়। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, they allow for the fact that, এখান থেকে এই জিনিসটা বোঝা যাচ্ছে যে, ফর এক্সাম্পল, aphids will become sensitive to blue light. নীল আলোর প্রতি খুবই সংবেদনশীল ফ্রম দ্য স্কাই, আকাশ থেকে যে নীল আলো আসে সেটার প্রতি তারা খুবই সংবেদনশীল। when it's time for take off on their big journey, যখন তাদের বিগ জার্নি শুরু করার সময় হয় তখন নীল আলোর প্রতি তারা খুব সংবেদনশীল হয়। and sensitive to yellow light reflected from tender young leaves when it's appropriate to land. এবং এই প্রাণী যখন অবতরণ করতে চায় তখন reflected from tender young leaves, কচি পাতার পৃষ্ঠ থেকে প্রতিসৃত যে হলুদ আলো, সেই হলুদ আলোটা তাদেরকে প্রভাবিত করে, সেটার প্রতিও তারা সংবেদনশীল হয়ে থাকে। তাহলে এখানে যে তথ্যটা দিল সেটা হচ্ছে, এই কারণেই যখন তাদের ভ্রমণ বিগ জার্নি দেওয়ার সময় হয় তখন আকাশের নীল আলো তাদেরকে প্রভাবিত করে, আর অন্যদিকে যখন তাদের অবতরণ করার সময় হয় তখন কচি পাতা থেকে নিঃসৃত হলুদ আলোর রশ্মি তাদেরকে প্রভাবিত করে। সোজা কথা, আলো তাদের চলার পথকে প্রভাবিত করে। Aphids' journey are affected by changes in the light that they perceive.
তাহলে এই কথাটা পুরোপুরি মিলে গেল, আমাদের আনসার হবে ট্রু। এখন আর শুধু একটা প্রশ্ন বাকি আছে। Dingell's aim is to distinguish between the migratory behaviors of different species. ডিঙ্গেলের উদ্দেশ্য হচ্ছে Dingell's aim is to distinguish, আলাদা করা, between the migratory behaviors of different species, বিভিন্ন জাতের প্রাণীদের মধ্যকার যে মাইগ্রেটরি বিহেভিয়ার সেগুলোকে আলাদা করাই হচ্ছে ডিঙ্গলের এইম। তো এই বিষয়টা আমরা একটু দেখি, এখানে বলা হয়নি। সে মূলত 5টা বৈশিষ্ট্যের কথা বলেছে, কিন্তু সেই বৈশিষ্ট্যের উদ্দেশ্য কি সেটা বলেনি। দ্য ভ্যালু অফ হিজ ডেফিনিশন, ডিঙ্গল আর্গিউস, ডিঙ্গল যুক্তি দিয়ে বলেন যে তার মতবাদের, তার যে সংজ্ঞার মূল্য হচ্ছে is that it focuses attention on what the phenomenon of white beast migration shares with the phenomenon of the aphids, and therefore help guide researchers towards understanding how evolution has produced them all. It focuses attention on what the phenomenon of white beast. It focuses attention. এটা আলোকপাত করে, focuses attention, এটা দৃষ্টি দেয় on, কিসের উপর দৃষ্টি দেয় সেটা আমরা দেখব। What the phenomenon of white beast migration, বন্য প্রাণীর স্থান পরিবর্তনের বিষয়টা, shares with the phenomenon of the aphids, shares with the phenomenon of the aphids। তাহলে বন্য প্রাণীর স্থান পরিবর্তনের বিষয়টার সাথে অ্যাফিডসের স্থান পরিবর্তনের বিষয়টার কি মিল আছে সেটার প্রতি দৃষ্টিপাত করে বা আলোকপাত করে। and therefore helps, এবং এই কারণে helps the value of the definition helps, তার এই সংজ্ঞাটা গাইড, পথ দেখাতে সাহায্য করে রিসার্চার্স, গবেষকদেরকে পথ দেখার সুযোগ করে দেয় toward understanding how evolution has produced, বুঝার সুযোগ করে, towards understanding, গবেষকদেরকে বুঝার সুযোগ করে দেয়, কি বুঝার, how evolution has produced them all, এই সমস্ত বিষয়টা কিভাবে বিবর্তনের কারণে সৃষ্টি হয়েছে। তো এখান থেকে আমরা জানলাম যে ডিঙ্গল সাহেবের যে ডেফিনিশন, সেই ডেফিনিশনের মূল্য হচ্ছে বন্য প্রাণী যে স্থান পরিবর্তন করে এবং কীটপতঙ্গ যে স্থান পরিবর্তন করে, দুটার মধ্যে কি মিল রয়েছে এবং এই মিলগুলো কেন বিবর্তনের কারণে সৃষ্টি হয়েছে সেটাই। আর আমাদের এখানে প্রশ্ন যেটা দেওয়া আছে, সেই প্রশ্ন বলছে ডিঙ্গলস এইম ইজ টু ডিস্টিংগুইশ বিটুইন দ্য মাইগ্রেটরি বিহেভিয়ার্স অফ ডিফারেন্ট স্পিসিস। ডিফারেন্ট স্পিসিসের যে মাইগ্রেটরি বিহেভিয়ার আছে সেগুলোর মধ্যে ডিস্টিংগুইশ, পার্থক্য নির্ণয় করা। আমরা এখানে দেখেছি দুইটার মধ্যে পার্থক্য নয়, বরং দুটার মধ্যে মিল খুঁজে বের করেছে। focuses attention on what the phenomenon of white beast migration shares with the phenomenon of the aphids. White beast migration এর ফেনোমেননের সাথে aphids migration এর ফেনোমেননের মধ্যে কি মিল সেটার প্রতি আলোকপাত করেছে। এটাকে একটা থেকে আরেকটা যে কি পার্থক্য সেটা বের করে নি, সুতরাং এটা পরস্পর বিপরীতধর্মী হয়ে গেছে, তো আনসার হবে ফলস। তবে দেখতে দেখতে আমরা সবগুলো প্রশ্নের আনসার পেয়ে গেছি। আমাদের ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেন্স এবং সেন্ডিং ম্যাচিং কোয়েশ্চেন্স সবগুলোই শেষ। এখন আমাদের কাজ হবে দ্য মাইগ্রেশন অফ প্রংহর্নস এর মাইগ্রেশন নিয়ে যে আলোচনা সেটাতে আসা। দ্য মাইগ্রেশন অফ প্রংহর্ন আমরা আগে দেখেছি। প্রংহর্ন হচ্ছে এক ধরনের হরিণ। এবার আমরা প্রশ্নটা একটু বুঝি, তারপর আমরা প্যাসেজ পড়া শুরু করব।
প্রথমে দেওয়া আছে pronghorns rely on their eyesight and something else to avoid predators. তো আমাদের প্রথম তথ্য যেটা লাগবে যে এই প্রংহর্ন তাদের প্রিডেটর থেকে বাঁচার জন্য তাদের আইসাইট দৃষ্টিশক্তি ব্যবহার করেন এবং সাথে আর কোন জিনিসটা ব্যবহার করেন সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। One particular population's summer habitat is a national park and their winter home is on the dash. One particular population মানে এক প্রাণী গোষ্ঠী, এই ধরনের হরিণের একটা গোষ্ঠীর গ্রীষ্মকালীন বসবাসের স্থান থাকে হচ্ছে ন্যাশনাল পার্ক। অর্থাৎ এক ধরনের প্রংহর্নের একটা গোষ্ঠী বসবাস করে ন্যাশনাল পার্কে গ্রীষ্মকালীন সময়ে, এবং শীতকাল আসলে তাদের এই বসবাসের স্থানটা হয়ে যায় কোন জায়গায় সেটা আমাদেরকে বের করতে হবে। যেই জায়গায় শীতকালে তারা যায়, where they go, তারা সেখানে যায় to avoid the danger presented by the snow at the time of the year. বছরের এই সময় স্নোর কবল থেকে, তুষারপাতের কবল থেকে বাঁচার জন্য তারা এই শীতকালে এখানে চলে যায়। তাহলে আমাদের দেখতে হবে প্রিডেটর থেকে বাঁচার জন্য তারা দুইটা জিনিস ব্যবহার করে, একটা হচ্ছে তাদের দৃষ্টিশক্তি আর একটা তাদের কোন জিনিস সেটা। সেকেন্ড হচ্ছে যখন সামার হয় তখন তাদের বসবাসের স্থান হয় ন্যাশনাল পার্ক, কিন্তু যখন উইন্টার হয় তখন তারা চলে যায় অন্য একটা জায়গায় যেখানে তারা তুষারপাত থেকে তুষারের আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করে। However, their routes between these two areas contains something. Their route between these two areas, এই দুইটা এরিয়া, একটা হচ্ছে ন্যাশনাল পার্ক আর একটা কি জায়গা সেটা আমাদেরকে বের করতে হবে যেখানে তারা তুষারের আক্রমণ থেকে বাঁচার জন্য থাকে। এই দুইটা পথ, the route between these two areas, এই দুইটা এরিয়ার মধ্যবর্তী যে পথ contains 3 dash, এই মধ্যবর্তী পথে তিনটা কিছু একটা আছে, তিনটা কি আছে সেটা বের করতে হবে। One problem is the construction of new homes in a narrow dash of land on the Pronghorns route. One problem, এর মধ্যে একটা সমস্যা হচ্ছে is the construction of new homes in a narrow dash. তাদের এই চলার পথে একটা বাধা হচ্ছে যে নতুন নতুন বাড়ি তৈরি হচ্ছে, construction of new homes in a narrow, একটা সরু কোন একটা কিছুর উপর, of land on the Pronghorns route. তারা এই যে ন্যাশনাল পার্ক থেকে তারা চলে যাচ্ছে আরেকটা জায়গায়, এই দুইটা জায়গার মধ্যবর্তী যে চলার পথ, সেই চলার পথে তিনটা কিছু একটা আছে। এর মধ্যে একটা সমস্যা হচ্ছে কি, এই চলার পথের সরু একটা জায়গায় কিছু একটা নতুন বাসা নির্মাণ হওয়াতে সরু কোন একটা কিছুর সামনে নতুন 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 ঘর বাড়ির নির্মাণ হচ্ছে, যেটা তাদের জন্য একটা সমস্যা। তো মোটামুটি আমরা প্রংহর্নের বিষয়টা আমরা জানতে পেরেছি। একটা বিষয় হচ্ছে তারা কিভাবে প্রিডেটর থেকে নিজেদেরকে রক্ষা করে, এর মধ্যে একটা হচ্ছে আইসাইট আর একটা জিনিস বের করতে হবে। দ্বিতীয় হচ্ছে তারা গ্রীষ্মকালে থাকে একটা জায়গায়, শীতকালে থাকে আরেকটা জায়গায়। শীতকালে কোন জায়গায় থাকে সেই জায়গার নাম বের করতে হবে। গ্রীষ্মের জায়গা এবং শীতকালের জায়গা দুটো মধ্যবর্তী যে পথ, সেই পথের তিনটা কি আছে সেটা বের করতে হবে। এবং একটা সমস্যা হচ্ছে যে সরু কোন জায়গায় নতুন নতুন বাড়ি তৈরি হচ্ছে। তো আমরা প্যাসেজ কোয়েশ্চেন্স গুলো মোটামুটি বুঝেছি, এবার প্যাসেজ পড়া শুরু করব এবং বোঝার চেষ্টা করব। এই ধরনের প্যাসেজ সামারি যখন থাকে তখন পুরো প্যাসেজ সামারিটা পড়ে নিতে হবে, কারণ এখানে সবসময় প্রশ্নের ধারাবাহিকতা ঠিক থাকবে না। এখানে আমরা মূলত যে সমস্ত তথ্য বের করে আনবো সেটা হচ্ছে, প্রথমত আমাদের দেখতে হবে প্রিডেটর থেকে বাঁচার জন্য তাদের আইসাইট এবং আর কোন জিনিসটা ব্যবহার করে থাকেন তারা। সেকেন্ড, সেটা হচ্ছে তারা যখন সামারে তাদের হোমটা হচ্ছে, তাদের বাসাটা হচ্ছে ন্যাশনাল পার্ক, কিন্তু উইন্টারে তারা কোথায় থাকে সেটা আমাদেরকে বের করতে হবে।
দুইটা গেল। তাদের এই সামার এবং উইন্টারের বাসা দুইটার মধ্যবর্তী যে রুট, এই রুটে তিনটা কি আছে সেটা বের করতে হবে। এবং একটা সমস্যা যেটা নতুন বাসা তৈরি করার কারণে হচ্ছে, সেটা কোথায় হচ্ছে, প্রংহর্ন রুটস এর কোথায় হচ্ছে সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা একটু বুঝে বুঝে প্যাসেজটা পড়ি, আনসার করার চেষ্টা করি। Human behavior is having a detrimental impact on animal migration. However, তবে মানুষের আচার আচরণের কারণে পশু পাখির স্থান পরিবর্তনের একটা নেতিবাচক, ডেট্রিমেন্টাল, ক্ষতিকর, নেতিবাচক প্রভাব পড়ছে। অর্থাৎ মানুষের আচার আচরণের কারণে পশুর স্থান পরিবর্তনের একটা নেতিবাচক প্রভাব পড়ছে বা ক্ষতি হচ্ছে। তো মানুষের কারণে পশুর ক্ষতি, এটাই হচ্ছে টপিক সেন্টেন্স। এবার আমরা একটু খেয়াল করব। The pronghorn, which resembles an antelope, এটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। pronghorn যেটা দেখতে অনেকটা হরিণের মতো, though they are unrelated, যদিও তারা একটা আরেকজনের সাথে কোনো সম্পর্ক নেই। এই এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। সাবজেক্ট হচ্ছে pronghorn, ভার্ব হচ্ছে is the fastest land mammal of New World. নিউ ওয়ার্ল্ডের সবচাইতে দ্রুতগামী স্তন্যপায়ী স্থলজ প্রাণীর নাম হচ্ছে pronghorn. One population, এই pronghorn-এর একটা গোষ্ঠী, which spends the summer in the mountainous Grand Teton National Park of the Western USA. তার মানে তারা ন্যাশনাল পার্ক থাকে, এবং এখানে দেখতে পেলাম ন্যাশনাল পার্ক হচ্ছে মাউন্টেনাস, অর্থাৎ পর্বতময় একটা ন্যাশনাল পার্কে তারা তাদের গ্রীষ্মকালটা কাটায়। আমাদের এখানে আসছে যে one particular population summer habitat is national park and their winter home is on. উইন্টার হোমটা কোথায় সেটা বের করতে হবে। ইউএসএ। তো উইচ থেকে ইউএসএ এতটুকু, এই তথ্যটা কমা, দুইটা কমার মধ্যে দেয়া আছে। তার মানে এই এক ধরনের প্রংহর্নের জনগোষ্ঠীর একটা তথ্য দেয়া হলো, এবং বলা হচ্ছে এই পপুলেশন, এই জনগোষ্ঠী কি করে, ফলোস এ ন্যারো রুট, একটা সংকীর্ণ পথ অনুসরণ করে। কোত্থেকে? ফ্রম ইটস সামার রেঞ্জ ইন দ্য মাউন্টেন্স। তারা যে গ্রীষ্মকালে পর্বতময় এলাকায় থাকে, সেই পর্বতময় এলাকা থেকে চলে যাওয়ার জন্য একটা সংকীর্ণ পথ অনুসরণ করে। পথটা কিরকম? অ্যাক্রস এ রিভার, হ্যাঁ, একটা অ্যাক্রস এ রিভার অ্যান্ড ডাউন অন টু দ্য প্লেনস, একটা নদী পার হয়ে সমতল ভূমিতে। তাদের এই পর্বতময় এলাকা থেকে, গ্রীষ্মকালীন বসবাসের পর্বতময় এই এলাকা থেকে চলে যাওয়ার জন্য তারা একটা পথ অনুসরণ করে, যেটা তাদেরকে নিয়ে যায় একটা নদীর ওপারে একটা সমতল ভূমিতে। তাহলে আমরা দেখতে পেলাম এটা হচ্ছে সমতল ভূমি। হিয়ার মানে এই সমতল ভূমিতে they wait out the frozen months, তার মানে ফ্রোজেন মান্থ, শীতকাল সময়টা তারা এখানে কাটায়। ফিডিং mainly on sagebrush blown clear of snow, শীতের সময়টুকু তারা এই সমতল ভূমিতে কাটায়, এবং তারা খেয়ে বাঁচে সেইজ ব্রাশ হচ্ছে এক ধরনের গাছ, হ্যাঁ, এই গাছের পাতা খেয়ে তারা বাঁচে, যে গাছের পাতাগুলো ব্লোন ক্লিয়ার অফ স্নো, যেগুলো পরিষ্কার হয়ে যায় স্নো পড়ার কারণে। আমরা সেইজ ব্রাশের ছবিটা একটু দেখি। এটা হচ্ছে সেইজ ব্রাশ। এই গাছটাকে বলা হচ্ছে সেইজ ব্রাশ। তুষারপাতের পরে এই গাছের পাতাগুলো পরিষ্কার হয়ে যায়, এবং এই সমতল ভূমিতে থেকে তারা এই গাছগুলো খেয়েই বাঁচে। তো সোজা কথা, তো আমরা যেটা দেখতে পেলাম যে their winter home is on the plains, দেওয়া আছে, তাহলে আমাদের আনসার হবে শুধু প্লেন্স।
where they go to avoid the danger presented by the snow at the time of year. However, their route between these two areas contains 3 days. এই দুইটা পথের এই দুইটা স্থানে আসা যাওয়ার জন্য যে পথ সেই পথে তিনটা কি আছে সেটা বের করতে হবে। These pronghorn are notable for the invariance of their migration. Invariance of their migration route. তাদের মাইগ্রেশন রুটের কোনো ভেরিয়েশন হয় না, ইনভ্যারিয়েন্স তারতম্য হয় না। এই জন্য এটা সবসময় একই পথেই চলে। And the severity of its constriction, এটা এই প্রোংহর্ন গুলো বিশেষভাবে লক্ষণীয় কারণ হচ্ছে তারা একই পথে বারবার চলে এবং তাদের এই পথের সিভিয়ারিটি অফ কনস্ট্রিকশন, এই পথের সংকীর্ণতা, এই পথটা এত সংকীর্ণ, সিভিয়ারিটি মারাত্মক, কনস্ট্রিকশন মানে সংকীর্ণ। at 3 bottlenecks, তিনটা স্থানে, তিনটা জায়গায় খুবই সংকীর্ণ পথ তাদের এই স্থানান্তরের পথটা। তাহলে আমরা তিনটা কি পেলাম? 3 bottlenecks. 2 areas, between these 2 areas contains 3, আমাদের এখানে আনসার হবে bottleneck. bottleneck বলতে বাধা বোঝায় যেখানে এসে কোনো কিছু আটকে থাকে, চলাচলে বাধা হয়। যেমন বোতল, একটা বোতল থেকে পানি পড়ার সময় কিন্তু বোতলের ঘাড়ের দিকে যে চিকন সংকীর্ণ পথের কারণে পানিটা সহজে ফ্লো প্রবাহিত হতে পারে না। তাহলে আমাদের এখানে আমরা পেয়ে গেছি bottleneck। তো দেখা যাচ্ছে আমরা 24 কোশ্চেন পেয়ে গেছি, 24 কোশ্চেন পেয়ে গেছি, 25 পেয়েছি, অথচ 23 পাইনি। এর আগের কোশ্চেন আমরা পাইনি। If they cannot pass through each of 3 during their spring migration, spring migration এর সময় এই তিনটা সংকীর্ণ পথ যদি তারা পার হতে না পারে, they cannot reach their bounty of summer grazing. তারা গ্রীষ্মের চারণভূমির যে পুরস্কার সেটা তারা পেতে পারে না। If they cannot pass through again in autumn, autumn এ যদি তারা আবার এই তিনটা পথ পার দিতে না পারে, escaping south onto those wind-blown plains, এই তিনটা পথ পাড়ি দিয়ে আবার তারা আগের সমতল ভূমিতে এসে যেতে না পারে, they are likely to die trying to overwinter in the deep snow. deep snow তে তারা মরে যাওয়ার সম্ভাবনা থাকে, মারা যাওয়ার সম্ভাবনা থাকে। Pronghorn dependent on distance vision and speed, vision মানে eyesight, and speed to keep safe from predators. তাদের দূরদৃষ্টি, দূর থেকে দেখার দৃষ্টি এবং দ্রুত গতি, এই দুইটার ব্যবহার করেই তারা নিজেদেরকে প্রিডেটর থেকে রক্ষা করে। তাহলে স্পিড আর একটা হচ্ছে ভিশন। তো আমাদের এখানে দেওয়া আছে pronghorns rely on their eyesight and বাকি রইল স্পিড to avoid predators. তাহলে আমরা এখানে তিনটা প্রশ্ন পেয়ে গেছি, আর একটা প্রশ্ন বাকি আছে, সেটা হচ্ছে one problem is the construction of new homes in a narrow dash of land on the Pronghorns route. এটা আমাদেরকে বের করতে হবে। তো দেখি কি বলে। এখানে আমরা দেখেছি Pronghorn depend on distance vision and speed to keep safe from, এটা এক্সট্রা ইনফরমেশন ছিল। Traverse high open shoulders of land, উঁচু খোলা প্রান্তর তারা পাড়ি দেয়, where they can see and run, যেখানে তারা দেখতে পায় এবং দৌড়াতে পারে। At one of the bottlenecks, এই তিনটা সংকীর্ণ পথের একটা জায়গায় forested hills rise to form a V, leaving a corridor of open ground only about 150 meters wide, filled with private homes. At one of the bottlenecks, forested hills rise to form a V, যেটা একটা V এর মতো আকার ধারণ করেছে, leaving a corridor of open ground, leaving a corridor of
ওপেন গ্রাউন্ড, একটা খোলা প্রান্ত রেখেছে, অনলি অ্যাবাউট 150 মিটার্স ওয়াইড, যেটার স্থান মানে প্রস্থ হচ্ছে মাত্র, এই সংকীর্ণ পথের প্রস্থ হচ্ছে 150 মিটার। যে 150 মিটার ফিল্ড উইথ প্রাইভেট হোমস, যেটা কিনা প্রাইভেট হোমসে এই সংকীর্ণ পথটা ব্যক্তিগত ব্যক্তি মালিকানাধীন বাড়িতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আর আমাদের এখানে দেখা যাচ্ছে ওয়ান প্রবলেম ইজ কনস্ট্রাকশন অফ নিউ হোমস ইন এ ন্যারো ড্যাশ। ইনক্রিজিং ডেভেলপমেন্ট ইজ লিডিং টুয়ার্ড এ ক্রাইসিস। এই ধরনের উন্নতির কারণে, উন্নয়নের কারণে, বসতি স্থাপনের কারণে সংকট সৃষ্টি হচ্ছে কাদের জন্য? প্রহরণের জন্য। কিভাবে? থ্রেটেনিং টু চোক অফ দেয়ার প্যাসেজওয়ে, যেটার কারণে চোক অফ মানে গলা টিপে হত্যা করা, শ্বাসরুদ্ধকর অবস্থায় চলে যাচ্ছে দেয়ার প্যাসেজওয়ে, তাদের চলার পথ। তাহলে ওয়ান প্রবলেম ইন দ্য কনস্ট্রাকশন অফ নিউ হোমস ইন এ ন্যারো প্যাসেজওয়ে, আমাদের এখানে আনসার হবে প্যাসেজওয়ে। তো সবগুলো প্রশ্নের আমাদের আনসার হয়ে গেছে।